ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল দিলু মিয়া। এই দিলু মিয়ার পরিবার খুবই গরিব। ঘটনাটি অনেক আগের। লাবলু চাচা তার দাদা শ্বশুরের কাছ থেকে শুনেছেন এই ঘটনাটি। আর ঘটনাটি ঝিনাইদহ জেলার, এই ঘটনাটি তো শুরুতেই বলেছি যে ঝিনাইদহ জেলার। আর ঘটনা যখন ঘটে তখন এই দিলু মিয়ার বয়স ছিল 35 থেকে 37 বছরের মতো আর কি। আর সময়টা ছিল মহান মুক্তিযুদ্ধের আগের। লাবলু চাচার দাদা শ্বশুর উনি সালটি ঠিকভাবে বলতে পারেনি, তবে তিনি বলেছেন যুদ্ধের 5 থেকে 7 বছর আগে হতে পারে ঘটনাটি। উনি আনুমানিকভাবে বলেছেন। তো এবার মূল ঘটনায় আসি। এই দিলু মিয়া একজন কৃষক ছিলেন, আর পাশাপাশি বাড়িতে 2-1টা গরু পালতেন। দিলু মিয়ার বাড়ির পেছনে একটা নদী ছিল। এই নদী যেটা ভারত থেকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে। এই নদীর পানি দিলু মিয়ার পরিবার ব্যবহার করত, নিজেরা গোসল করত, গরুকেও এই পানিতে গোসল করাতো, এবং গ্রামের অনেকেই এই নদীতে তারা নিজেদের প্রয়োজনীয় কাজ সমাপ্ত করত। তো ঘটনাটি ঘটেছিল রোজার ঈদের ঠিক আগের রাতে, মানে চাঁদ রাতে। দিলু মিয়ার 2টা গরু ছিল। বেশ কিছুদিন ধরে গরুটি পেলে পুষে বড় করছিলেন। তো এর মধ্যে একটি গরু বেশ মোটা তাজা ছিল। দিলু মিয়ার পরিকল্পনা ছিল ঈদের আগের রাতে, মানে চাঁদ রাতে গরুটি জবাই করবেন। ওই গ্রামে একটা নিয়ম ছিল, সেটা হলো যে ঈদের দিন তো আসলে মানুষজন মাংস কিনতে যাওয়া, বিভিন্ন ঝামেলা। এই জন্য কি হতো, রাতের বেলা গরু ছাগল এগুলো জবাই করতো এবং রাতের বেলায় বেচা কেনা হতো। এটা ছিল ওই গ্রামের একটা নিয়ম আর কি। ওইভাবে মানুষজন বেচা কেনা করতো, নিজেরাই কিনতো। বাইরের লোকজন যে আসতো তা না, ওই গ্রামের লোকজনই কিনতো আর কি। আর পরে ওই রাতের বেলায় মাংস প্রসেস করে রাখতো অথবা রান্না করে রাখতো, পরের দিন খেত ঈদের দিন আর কি। এরকমটা ছিল আর কি। তো উনি কিন্তু কোনো পেশাদার কসাই ছিলেন না। তো উনি ওই চাঁদ রাতে গরুটা জবাই করবেন এরকম একটা পরিকল্পনা ছিল। তবে উনি কসাইয়ের কাজ টুকটাক পারতেন। আর ওই সময় যেহেতু গ্রামের পরিবেশ পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন যে স্বাধীনতার 5-7 বছর আগের একটা সময় কেমন ছিল সেই পরিবেশটা। মানুষজনও খুব কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি ছিল। তো যাই হোক, সেদিন সন্ধ্যা ঈদের চাঁদ দেখা যায়। আর উনি গরু নিয়ে বাড়ি থেকে একটু দূরেই 4 রাস্তার একটা মোড় ছিল, সেখানে তিনি ওই গরুটা নিয়ে যান আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে থাকেন। আর ইমাম সাহেব আসতে আসতে রাত প্রায় 8টা বেজে যায়, কারণ ওই গ্রামে তো আরও কিছু গরু ছাগল জবাই করতে হবে। তো উনি ওই জবাই করে ওই পর্যন্ত আসতে দেরি হয়ে যায় আর কি। কারণ ওনাকে আগে বলে রাখা ছিল, আর তখন তো মোবাইল ফোন ছিল না যে উনি কোথায় আছে সেটা জানবে এবং তাড়াতাড়ি আসতে বলবে। এই জন্য অপেক্ষা করছিল। আর ইমাম সাহেব মোটামুটি কাছাকাছি এসেছেন। ওই গরুটা ধরেছিল ওনার এক বন্ধু। দিলু মিয়া গরুটা ধরেছিল না আর কি, গরুর দড়ি ধরেছিল না। তো হঠাৎ করে কি হয়, ওই গরুটা তার বন্ধুর হাত থেকে ছুটে ওই নদীর দিকে চলে যায়। নদীর পাড় দিয়ে, নদীর যে শাখাটা মানে ভারত থেকে বাংলাদেশে এসেছে, তো ওই দিকে চলে যায়। ওই নদীর তীরে ছিল একটি পরিত্যক্ত শ্মশান, আর তার পাশেই ছিল একটি পরিত্যক্ত কুয়া, যেটা 1947 সালের দেশভাগের পর আর ব্যবহার করা হয়নি। ওই জায়গাটা খুব নির্জন, মানুষজন যায় না, ঝোপ জঙ্গল হয়ে গেছে আর কি। টোটালি ওই জায়গাটা আসলে অ্যাবান্ডন্ড, মানে পরিত্যক্ত অবস্থায় আছে আর কি। তো এরপর আবার জঙ্গল আছে, তারপরে আবার ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে, মাঠ রয়েছে। এর অনেক পরে ভারতের গ্রাম রয়েছে। তখন তো এরকম মানে বর্ডারে ফেন্সিং করা ছিল না, মানে কাঁটাতারের বেড়া ছিল না, মানুষ পায়ে হেঁটে চলে যেতে পারত। মানে ওই দিলু মিয়ার গরু যেই দিকে গেছে সেই দিকের আর একটা গ্রামের দূরত্ব অনেক বেশি ছিল। এক কথায় গরু যেদিকে গেছে ওই দিকে বাংলাদেশের আর কোনো গ্রাম নেই, বর্ডার তার অনেক পরে ভারতের একটা গ্রাম। আর শ্মশানের পাশ দিয়ে যে নদী গেছে, এই নদীর একটি পাশ এই দিলু মিয়ার বাড়ির পাশ দিয়ে গেছে। কিন্তু এখন দিলু মিয়া তার বন্ধু এই গরুর পিছু পিছু যায়, কিন্তু গরু তো আর কোনো ঝোপ জঙ্গল এগুলো বোঝে না। সে সোজা দিয়েছে দৌড়। সে জঙ্গল, ঝোপঝাড় ভাঙতে ভাঙতে সামনের দিকে চলে যায়। আর দিলু মিয়া আর তার বন্ধু তারা ওই ঝোপ জঙ্গল
ধরে না গিয়ে তারা রাস্তা ধরে গরু টার্গেট করে এগিয়ে যেতে থাকে। এক সময় এই দিলু মিয়া আর তার বন্ধু গরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে প্রায় 1 ঘন্টা খোঁজার পর তারা দুইজন দেখে এই গরুটি একটি শিশু গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। শিশু গাছ তো অনেকেই চিনে থাকবেন। তো ওই গরুটি দাঁড়িয়ে আছে এবং কিছু একটা খাচ্ছে। তখন দিলু মিয়া আর তার বন্ধু গরুটি দেখে কিছুটা স্বস্তি পায় যে না, গরুটা অন্তত পাওয়া গেল। এখন গরুটা যে ধরবে সেটা তো পরের ব্যাপার। এখন কথা হলো, এই শিশু গাছের কাছে যেতে হলে বেশ কিছু ঝোপঝাড় পার হয়ে তারপর ওই শিশু গাছের কাছে যেতে হবে। কিন্তু ওই গরুটি এক মনে নিচের দিকে তাকিয়ে কিছু খেয়ে যাচ্ছে। দিলু মিয়া আর তার বন্ধু কি করে, একটা মোটা ডাল হাতে নেয়, মানে তার হাতে একটা ডাল, তার বন্ধুর হাতে একটা ডাল আর কি। এই ডাল সামনে নিয়ে যে ঝোপঝাড় রয়েছে ওই ঝোপঝাড়ের দিকে আগাতে থাকে। ডালটা সামনে দিয়ে হালকা বাড়ি দিতে থাকে যাতে ওর ভিতরে কোনো সাপ পোকা থাকলে সেগুলো সরে যায়, তা পোকামাকড়গুলোকে সরিয়ে দেওয়া যায়। আর তখন কি হয়, এই ডাল দিয়ে ঝোপের মধ্যে আঘাত করলে তো একটা শব্দ হয়। এই শব্দ হওয়ার পরেই এই গরুটা দিলু মিয়ার দিকে তাকিয়েছে। আর সেই সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। কথিত আছে গল্পের গরু গাছে ওঠে, এবং সত্যি এই ঘটনাটি ঘটে। ওই গরু অন্য কোনো দিকে না দৌড়ে সোজা ওই শিশু গাছের উপরে ওঠা শুরু করে, এবং উঠতে উঠতে গরু একবারে গাছের শেষ মাথায় একটা চিকন ডালে উঠে গরু দাঁড়িয়ে খুব জোরে আওয়াজ করতে থাকে। এই চিৎকারটি ছিল খুবই ভয়ঙ্কর। বর্ষাকালে অনেকগুলো ব্যাঙ যেভাবে শব্দ করে ঠিক সেইভাবে। তো গরু কিন্তু স্বাভাবিকভাবে এরকম শব্দ করে না, আর গরুর তো খুর, সে গাছে উঠবে কিভাবে? কিন্তু সত্যি বানর যেভাবে গাছে ওঠে সেইভাবে গরু গাছে উঠে যায়। এই দৃশ্য দেখে দিলু মিয়া তার বন্ধু খুবই ভয় পেয়ে যায়। প্রথমত গরুর গাছে ওঠা, দ্বিতীয়ত গরু অদ্ভুত রকমের শব্দ করছে প্রচন্ড জোরে। তখন দিলু মিয়ার বন্ধু দিলু মিয়াকে নিষেধ করে যে খবরদার দিলু, গরুর কাছে যাস না। দুজনই বুঝে নেয় এটা কোনো স্বাভাবিক ঘটনা ঘটছে না। তখন দিলু মিয়াকে তার বন্ধু বলে তাড়াতাড়ি বাড়ি চল, এবং দ্রুত আমরা গিয়ে গ্রামের আরও কিছু মানুষজন নিয়ে এখানে আসি। তখন দিলু মিয়া তাদের সম্মতি দেয়। তখন তারা গ্রামে যায়, গিয়ে সবাইকে এই ঘটনা খুলে বলে। অনেকেই এই অদ্ভুত ঘটনার সাক্ষী হতে সাথে যেতে রাজি হয়। কেউ কেউ কৌতূহলবশত যায়। আর যেহেতু চাঁদ রাত ছিল, মানে পরের দিন ঈদ, সেহেতু অনেক রাত পর্যন্ত কিন্তু মানুষ বাইরে থাকে। আর ঈদ উপলক্ষে গরু ছাগল জবাই হয়েছে, সেইগুলো কেনা বেচা চলছে। এটা কিন্তু রোজার ঈদ, কিন্তু কুরবানি ঈদ না। তো তাই রাত বেশি হলো, রাস্তাঘাটে মানুষজন ছিল। তো ওই সময় 25 থেকে 30 জন লোক এই দিলু মিয়া তার বন্ধুর সাথে নিয়ে রওনা দেন। এক সময় তারা চলে আসেন সেই শিশু গাছের কাছে, কিন্তু তারা এখন আর সেই গরুটিকে সেই শিশু গাছে দেখতে পায় না। কিন্তু তারা সবাই একটি আজব জিনিস দেখে। সেটা হলো, এই শিশু গাছের নিচে অসংখ্য মাছের কাটা পড়ে রয়েছে। কিছু মাছের মাথা, লেজ ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে, এবং সেই মাছগুলো দেখে প্রত্যেকের অভিমত ছিল এই মাছগুলো কিছুক্ষণ আগেই নদী বা পুকুর থেকে নিয়ে এসে মাত্রই খাওয়া হয়েছে। তখন সবাই মিলে গরু খুঁজতে শুরু করে। আশেপাশে ঝোপঝাড়, তারপরে এগুলো জায়গা কোনো কিছু বাকি রাখছিল, তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু কেউ গরুকে খুঁজে পায় না। তখন ওখানে যারা ছিল প্রত্যেকেই ধারণা করে ওই গরু কোনো অশুভ কিছুর খপ্পরে পড়েছে, তা না হলে গরু কেন গাছে উঠবে। তারপরও সবাই মিলে ভাগ হয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও যখন গরু পায় না, তখন কিছু কিছু লোক বাড়ির উদ্দেশ্যে চলে আসে যে ধুর আর খুঁজে পাওয়া যাবে না। আর কিছু লোক থাকে, তারাও তাদের সাথে খুঁজতে থাকে। এভাবে রাত প্রায় 12টা পর্যন্ত সবাই মিলে গরু খুঁজে যখন গরু পায় না, তখন সবাই মিলে দিলু মিয়াকে বলে এই গরু এত রাত্রে আর খুঁজে পাওয়া যাবে না, সকালে আমরা আবার খুঁজে দেখব, চল বাড়ি যাই। তো এই কথা বলে অনেকেই বাড়ির দিকে যায়। আবার কিছু লোক আগেই চলে গিয়েছে, আর বাকি যারা ছিল তার প্রত্যেকেই তো চলে যেতে সম্মতি প্রকাশ করে। তখন দিলু মিয়া সবাইকে চলে যেতে বলে, এমনকি দিলু মিয়া এতক্ষণ সাথে থাকা তার বন্ধুকেও চলে যেতে বলে। কিন্তু সবাই দিলু মিয়াকে এই গভীর রাত্রে এই মাঠের মধ্যে একা রেখে আসবে না। তো সবার পীড়াপিড়িতে দিলু মিয়া বাড়ি ফিরতে রাজি হয়।
সবাই মিলে মাঠ থেকে গ্রামে চলে আসে আর যে যার মতো বাড়িতে চলে যায়। দিলু মিয়ার বন্ধু বাড়িতে চলে যায়, কিন্তু দিলু মিয়ার মন তো আর মানে না। এত বড় একটা গরু এতদিন ধরে পেলে পুষে বড় করেছে, আর সে তো এমনিতেই গরিব মানুষ। এখন এই গরু রেখে সে কিভাবে যাবে? তার মন তো মানে না। আর যার যখন কিছু হারায় তখন তার মনে হয় আরেকটু খুঁজলেই পাওয়া যাবে। তাই দিলু মিয়ারও মনে হচ্ছিল আরেকটু খুঁজলেই হয়তো বা গরুটা পেতাম। সবাই যখন গ্রামে এসে যার যার বাড়ি চলে গিয়েছিল, তখন দিলু মিয়া বাড়িতে গিয়ে একটা বড় দা হাতে নেয় এবং আবার বাড়ি থেকে বের হয় গরু খোঁজার উদ্দেশ্যে। বাড়িতে তার বউ, তার বড় মেয়ে এবং একটি ছোট ছেলে রয়েছে। তার ছোট ভাই ছিল আর মা বাবা ছিল। তারা প্রত্যেকে নিষেধ করেন দিলু মিয়াকে গরু খুঁজতে যেতে, কিন্তু দিলু মিয়া বলে, আমি বেশি দূরে না, রাস্তার আশেপাশে গরু খুঁজে চলে আসব। পরিবারের অমতে সে বাড়ি থেকে বের হয়। আর যেহেতু ঈদের দিন পরের দিনই চাঁদ রাত, পরদিন সবাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বে। এদিকে ভোরবেলা দিলু মিয়ার বউ তার শ্বশুর শাশুড়ি মানে দিলু মিয়ার মা বাবাকে বলে রাতে তার ছেলেকে দেখেছে কিনা। যেহেতু দিলু মিয়া অনেক সময় বাড়ির বারান্দায় ঘুমাতো, এই জন্য দিলু মিয়ার বউ জিজ্ঞেস করে, কিন্তু দিলু মিয়ার মা বাবা বলে তার ছেলেকে নাকি তারা রাতে দেখেনি। তখন দিলু মিয়ার বউ বলে সে রাতে ঘরে ফিরে আসেনি। তারা ভাবে ছেলে হয়তো রাতে এসে বারান্দায় শুয়েছিল, ভোরের আলো ফোটার সাথে সাথে হয়তো গরু খুঁজতে গেছে। আর এই দিলু মিয়ার মা বাবা দুজনই বয়স্ক মানুষ ছিলেন। সকাল হয়ে গেছে, সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে, আর এদিকে দিলু মিয়া আসে না। দিলু মিয়া ঈদের নামাজের সময় সব সময় সে তার মা বাবাকে দেখতো, মা বাবাকে সালাম করতো, পরে তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে ঈদগাহের দিকে যেত। এখন দিলু মিয়া বাড়িতে নাই, তার মার মন খারাপ, বাবার মন খারাপ, তার ওয়াই, বাচ্চা কাচ্চা সবাই চিন্তা করছে। তো এই চিন্তা আস্তে আস্তে বাড়তে থাকে। যাই হোক, ঈদের নামাজ সকালে পড়ে যে যার বাড়িতে যায়। তারপর দিলু মিয়ার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিলু মিয়া রাতে বেরোনোর পর তার যে আর কোনো খোঁজ নেই, সে রাত্রে বাড়ি ফেরেনি, এই কথা সবাইকে বলে। আর তার যেই বন্ধু আগের রাতে দিলু মিয়ার সাথে খোঁজাখুঁজি করেছিল তাকেও বলে। তখন তার বন্ধু আরও কয়েকজনকে সাথে নিয়ে দিলু মিয়াকে খুঁজতে বের হয়। আবার ওইদিকে তার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই মিলেই খুঁজতে বের হয়। এখন আর গরু খোঁজার দিকে কারো মন নেই, এখন দিলু মিয়াকে খুঁজে পেতে হবে, এটাই আসল কথা। সবাই মিলে যে মাঠে গত রাত্রে গিয়েছিল, মানে যেখানে একটা শিশু গাছের কাছে দিলু মিয়ার গরুকে দেখা গিয়েছিল, সেখানে খুঁজতে দেয়, কিন্তু সেখানেও দিলু মিয়ার কোনো হদিস নাই। এভাবে সারাদিন খুঁজেও দিলু মিয়াকে কেউই পায় না। কেউ বলে অত রাত্রে একা একা তার বের হওয়া ঠিক হয়নি, কেউ বলে গত রাত্রে গরুটার আচরণ ছিল অস্বাভাবিক। দিলু মিয়ার সাথে কি অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা। আবার কেউ বলে হয়তো গরু খুঁজতে খুঁজতে সে অনেক দূরে চলে গেছে, ফিরে আসবে পরে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। আর দিলু মিয়ার বাড়িতে দিকে কান্নার রোল পড়ে যায়। পরদিন গ্রামের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজকে আরো বেশি মানুষ দলে দলে ভাগ হয়ে চারদিকে খুঁজতে থাকবে কোথায় গেল দিলু মিয়া। ঈদের দিন দিলু মিয়া বাড়িতে ফেরেনি, তাহলে চিন্তা তো বাড়াই স্বাভাবিক। এজন্য ঈদের পরের দিন তাকে খোঁজার জন্য 8 থেকে 10 জন মানুষ দলে দলে ভাগ হয়ে দিলু মিয়ার খোঁজ করতে শুরু করে। এর মধ্যে একটি দল সেই শ্মশান ঘাটের কাছে যায়, সেই শ্মশান ঘাটের কথা আমরা শুরুর দিকে বলেছিলাম, এবং সেখানে গিয়ে তারা দিলু মিয়ার গরুকে খুঁজে পায়। গরুটা ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল, গরুর মাথা পা সব আলাদা, এবং দিলু মিয়ার সাথে নিয়ে যাওয়া যে দাটা নিয়ে সে বের হয়েছিল সেই দা পড়ে থাকতে দেখে, এবং অনেকগুলো কুকুরের মতো প্রাণীর পায়ের ছাপ, আর হাতির পায়ের থেকেও মানে পায়ের ছাপের থেকেও বিশাল কোনো একটা ছাপ, মনে হচ্ছে হাতির পা যত বড় এর থেকেও বড় কোনো পা যদি থাকে সেই পায়ের ছাপ সেখানে দেখতে পায়। কিন্তু দিলু মিয়ার কোনো হদিস পাওয়া যায় না, শুধু তার সেই দাটি পড়ে থাকতে দেখে সবাই। আশেপাশে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও পাওয়া যায় না।
তখন সবাই বুঝতে পারে দিলু মিয়ার সাথে খারাপ কিছু ঘটেছে। আর তারা বাড়িতে ফেরত আসে সেই দাটা নিয়ে এবং সবাইকে বলে যে গরুর ছিন্ন ভিন্ন দেহের কথা আর সাথে থাকা যে দা পেয়েছে আর তারা যা যা দেখেছে সবকিছু পরিবারের সদস্যদেরকে খুলে বলে। এভাবে আরো 3-4 দিন সবাই মিলে আশেপাশে দিলু মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও পাওয়া যায় না। সবাই ধরে নেয় দিলু মিয়ার সাথে সত্যি খারাপ কিছু হয়েছে এবং দিলু মিয়া আর বেঁচে নেই। পরিবারের শোকের ছায়া নেমে আসে। তার বৃদ্ধ বাবা দিলু মিয়ার জন্য অনবরত কাঁদতে থাকে, তার মা কাঁদতে থাকে, তার সন্তান, তার স্ত্রী কাঁদতে থাকে। ছেলের চিন্তা করতে করতে বাবা অসুস্থ হয়ে পড়ে। এভাবে পার হয়ে যায় প্রায় 2.5 বছর। মানুষ দিলু মিয়াকে ভুলতেই বসেছিল। একদিন সকালে দিলু মিয়ার বাবা অসুস্থ ছিল যেহেতু, আর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। গ্রামের সবাই দিলু মিয়ার বাড়িতে ভিড় করে। চারদিক থেকে আত্মীয় স্বজন যারা ছিল সবাই আসতে থাকে। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। দিলু মিয়ার বাড়ির পাশে যেই নদীটি ছিল, হঠাৎ করে সেই নদীর পানি মনে হচ্ছে একটা বিশেষ জায়গায় ঘূর্ণিপাক খাচ্ছে এবং ঘূর্ণিপাক খাওয়ার ওই জায়গাটা দিলু মিয়ার ঠিক বাড়ির কাছে, কারণ দিলু মিয়ার বাড়ি থেকে ওই নদীর শাখাটা খুব বেশি দূরে ছিল না, একদম কাছাকাছি ছিল। তো ঘূর্ণিপাক হওয়ার একটা পর্যায়ে ঘূর্ণিপাক থেমে যায় এবং নিচ থেকে হঠাৎ করে বুদবুদ উঠতে থাকে। অনেক সময় কোনো হাঁড়ি বা পাতিলে গরম পানি যখন ফুটতে থাকে তখন যেরকমটা হয় সেভাবে মনে হচ্ছে ওখানে পানি ফুটছে। একটা সময় সেই পানি ফোটাও বন্ধ হয়ে যায়। আর হঠাৎ করে একটা মাথার মতো কিছু একটা ভেসে ওঠে। এই দৃশ্য কিন্তু ওই নদীর ধারে থাকা কয়েকজন লোক দেখছিল কৌতূহল হয়ে, যে হঠাৎ করে এখানে পানির পাক কেন খাচ্ছে, আবার এরকমটা কেন হচ্ছে। এবং একটা মাথার মতো একটা ভেসে ওঠে এবং ওই জিনিসটা আস্তে আস্তে মানুষের অবয়ব ধারণ করে এবং সাঁতরে তীরে আসতে থাকে। সাঁতরে যখন তীরে আসে তখন দেখে যে মাথার চুল বড় বড়, দাড়ি গোঁফ বড় বড় একটা লোক। তো তাকে দেখে শুরুর দিকে কেউ চিনতে পারেনি, কিন্তু কয়েক মিনিট পর চিনতে পারে, আরে এ তো দিলু, এখান থেকে কিভাবে আসলো। আর এই যে লাবলু সাহেব, যিনি ইমাম সাহেব, এই লাবলু চাচার দাদা শ্বশুর ওখানে ছিলেন। তার দাদা শ্বশুরের ভাষ্য মতে তার শরীরে সেই সময় যে পোশাকটা ছিল হারিয়ে যাওয়ার সময়, মানে সে ঘর থেকে যেটা পরে বের হয়েছিল ওইটাই সে পরেছিল। তার পুরো শরীর ছিল ভেজা, তার চুলে জটলা বেঁধে গেছে, মানে জট পেকে গেছে। গোফদারি বলেছি এতটাই বড় হয়ে গেছে শুরুতে, মানে হঠাৎ করে দেখলে যে কেউ চিনতে ভুল করবে। তো দিলু মিয়া তার বাড়িতে ঢোকার সাথে সাথে স্বাভাবিকভাবেই তার পরিবার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু দিলু মিয়া একেবারেই নির্বিকার। সে বাড়িতে ঢুকে বাড়ির উঠোনে একটি কুলবরই গাছ ছিল, সেই গাছের গোড়ায় হেলান দিয়ে বসে পড়ে। পরিবারের সদস্য, গ্রামের লোকজন বিভিন্ন ধরনের প্রশ্ন দিলু মিয়াকে করতে থাকে। শুধু একটি প্রশ্নে বেশি বেশি করে করতে থাকে, এতদিন দিলু মিয়া কোথায় ছিল, কোথা থেকে এলো। কিন্তু দিলু মিয়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু ফ্যাল চোখে তাকিয়ে থাকে এবং দিলু মিয়ার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। কেউ কেউ দিলু মিয়াকে বলছে যে তোমার বাবা তো মারা গেছে, আর অনেকদিন পরে তুমি বাড়িতে ফিরেছো, এই জন্যই হয়তো বা কাঁদছো, কিন্তু কথা তো বলবা, কথা বলো। কিন্তু দিলু মিয়া কোনো কথা বলে না। দিলু মিয়ার বাবার লাশ গোসল করানো হয়, যখন জানাজা পড়ানো হয়, জানাজায় দিলু মিয়া শরিক হয়। ওই কুলবরই গাছ থেকে উঠে গিয়ে জানাজায় শরিক হয়। জানাজা করানোর পর দাফন করার সময় দিলু মিয়া ওই কবরের পাশে দাঁড়িয়েছিল, কবর খোঁড়া হয়েছিল সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। যখন দাফন করা শেষ হয় তখন দিলু মিয়া আবার হেঁটে হেঁটে বাড়িতে ফিরে ওই কুলবরই গাছের গোড়ায় বসে পড়ে। এদিকে আসরের নামাজের পর দিলু মিয়া হঠাৎ করে ওই কুলবরইয়ের গাছের গোড়া থেকে উঠে দাঁড়িয়ে সে তার মেয়ের কাছে যায়, ছেলের কাছে যায়। মেয়ে এবং ছেলের মাথায় হাত বোলায় এবং মায়ের কাছে কিছুক্ষণ বসে থাকে। সবাই তাকে খাবার দিয়েছিল, কিন্তু সে কিন্তু কোনো খাবারই খায়নি। সে হাত দিয়ে প্লেট দূরে সরিয়ে দিয়েছিল।
মাগরিবের আজানের ঠিক আগে হঠাৎ করে কি হয়, চারদিকে প্রচণ্ড জোরে কুকুর ডাকতে থাকে এবং কুকুরগুলো ডাকতে ডাকতে দিলু মিয়ার বাড়ির কাছে চলে আসে। আর দিলু মিয়ার বাড়ির আশেপাশেও যে কুকুরগুলো ছিল সেগুলো এসে ওই কুকুরগুলোর সাথে যোগ দেয়। আর ওই কুকুরগুলা দিলু মিয়ার বাড়িতে ঢুকে দিলু মিয়াকে ঘিরে ফেলে এবং তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শব্দ করতে থাকে। দিলু মিয়া কি করে, উঠে দাঁড়ায়। কুকুরের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। পরিবারের প্রত্যেকটি সদস্যর দিকে সে খুব ভালো করে তাকায়। তখন তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। তার স্ত্রী, তার মেয়ে, তার ছোট ছেলে, তার মা সকলকে দেখে। তারপর সে আবার ওই নদীর দিকে হাঁটতে থাকে। ওই কুকুরগুলো দিলু মিয়ার পিছু নেয় এবং ডাকতে থাকে। দিলু মিয়া নদীর কাছে যায়। তখন হঠাৎ করে নদীর ওই যে জায়গাটায় হঠাৎ করে পাক শুরু হয় এবং বুদবুদি উঠতে থাকে। দিলু মিয়া যখনই এটা দেখেছে তখন সে আবার সাঁতার শুরু করে। সাঁতার দিয়ে ওই বুদবুদির কাছে গিয়ে দিলু মিয়া হারিয়ে যায়। গ্রামের কয়েকজন এটা দেখেছে। এটা দেখার পর যখন দিলু মিয়ার উঠে আসছে না, তখন আবার তারা সেখানে গিয়েছে সাঁতার কাটতে কাটতে। তখন কিন্তু আর ওই বুদবুদি নেই, একদম স্বাভাবিক হয়ে গেছে। ওখানে কিন্তু ওরকম স্রোতও ছিল না, একদম স্বাভাবিক ছিল। তখন অনেকে ডুব দেয়, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এটা নিয়ে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে দিলু মিয়া পানিতে ডুবে গেছে। তারপরে অনেক খোঁজাখুঁজি হয়েছে ওই জায়গাটাতেই, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওদিকে পরিবারের লোকদের মধ্যে আবারও কান্নার রোল পড়ে যায়। একে তো পরিবারের একজন মুরব্বী সদস্য মারা গেছেন, তারপরও 2.5 বছর পর পরিবারের এক সদস্য ফিরে এসেছে। ফিরে আসার পর আবারও সে চলে গেল। তো দিলু মিয়া পুনরায় নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ জাগে। কারণ দিলু মিয়া মারা গেছে এটা তো সবাই ধারণাই করে নিয়েছিল। এখন কথা হচ্ছে, দিলু মিয়া যেহেতু এইভাবে রহস্যজনকভাবে এসেছে আবার রহস্যজনকভাবে চলে গেল, তখন সকলে বিশ্বাস করে যে দিলু মিয়ার সাথে সত্যি অস্বাভাবিক কিছু হয়েছে এবং যেভাবেই হোক দিলু মিয়াকে ফিরিয়ে আনতে হবে এবং এটা সম্ভব। ওই গ্রামে অনেকেই টুকটাক কবিরাজি করত। দিলু মিয়ার পরিবার সব কবিরাজের সাথে যোগাযোগ করে, কিন্তু কোনো কবিরাজ দিলু মিয়ার বিষয়ে কোনো সমাধান দিতে রাজি হয় না। শুধু একটা কথাই বলে, দিলু মিয়ার সাথে যা ঘটেছে সেটা খুবই ভয়াবহ। যেই এই বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করবে সে সহ তার পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। পরে তারা স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলেন। ইমাম সাহেব একদিন সময় নেন, তিনি বিষয়টা দেখবেন বলে আশ্বস্ত করেন। পরের দিন যখন দিলু মিয়ার পরিবার ওই ইমাম সাহেবের সাথে দেখা করেন, তখন ইমাম সাহেব বলেন দিলু মিয়াকে নিয়ে কোনো তথ্য তার অধীনে থাকা জিনেরা দিতে চায়নি। জিনেদেরকে অনেকবার বলার পরেও দিলু মিয়া সম্পর্কে কোনো তথ্য বলতে তার অপারগতা প্রকাশ করছে এবং ওই জিনেরা নাকি দুহাত করজোরে সেই ইমাম সাহেবকে বলেছে যে দোহাই লাগে, দিলু মিয়ার সম্পর্কে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন না এবং দিলু মিয়ার বিষয়ে কোনো তথ্য আমরা দিতে পারবো না। যদি বিন্দুমাত্র চেষ্টা করি তার বিষয়ে তথ্য অনুসন্ধান করার, তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না। আমরা আমৃত্যু কারাগারে কাটাতে হবে এমনও হতে পারে, অথবা আমাদের মৃত্যুদণ্ড দিতে পারে। সুতরাং এই প্রশ্ন আমাদেরকে করবেন না। তখন হুজুর বুঝে যান দিলু মিয়ার সমস্যার সমাধান করা এটা কোনো জিনেদের পক্ষে সম্ভব নয়। এই সমস্যার সমাধান কোনো মানুষের পক্ষেই করা সম্ভব। কোনো জিন এটা কোনো সমাধান দিতে পারবে না। এমত অবস্থায় এই হুজুর, ওনার একজন ওস্তাদ যিনি সিলেটে ছিলেন, একজন কামেল একজন হুজুর, তখন দিলু মিয়ার পরিবারকে বলেন যে আমি তো এটার কোনো সমাধান করতে পারলাম না, এই কামেল হুজুরের ঠিকানাটা নেন, আমার কথা বলবেন, আপনারা তার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ উনি আপনাদের হয়তো নিরাশ করতে চাইবেন না। কারণ তিনি অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালোবাসেন। উনি হয়তোবা যদি আল্লাহর কাছে দোয়া করেন এই সমস্যার সমাধান হতে পারেন। সবাই রাজি হয় সেই কামেল হুজুরের সাথে দেখা করার জন্য। দিলু মিয়ার পরিবার থেকে দিলু মিয়ার ভাই, তারপর তার যে বন্ধু, ওই যে ঈদের রাত্রে
গরু খুঁজেছিল তার সাথে, যার হাত থেকে মূলত গরুটা ছুটে গিয়েছিল, এবং দিলু মিয়ার মা, এই কয়জন মিলে সেই কামেল হুজুরের সাথে দেখা করার জন্য সিলেটে গিয়েছিল। দিলু মিয়ার মাকে সাথে নেওয়ার উদ্দেশ্য ছিল দিলু মিয়ার মায়ের দিকে তাকিয়েও যদি হুজুর এই কাজটি করতে রাজি হন। তারা সিলেট যান এবং খুব সহজেই এই কামেল হুজুরের কাছে পৌঁছে যান, কারণ ওই হুজুরকে মোটামুটি সবাই চিনতেন। আর তাদের হুজুরের মাদ্রাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ সময় লেগে যায়, কারণ ওই সময়ে ওই ঝিনাইদহ থেকে সিলেট যাওয়ার যে দূরত্বটা, এটা তো অনেক ছিল, কয়েকদিন লেগেছিল পৌঁছাতে, কারণ তখন তো রাস্তাঘাট তো ভালো ছিল না। ঢাকায় আসতে হবে, ঢাকা থেকে আবার সিলেট যেতে হবে, পথটাও তো অনেক বেশি, তাই না? তো যাই হোক, দিলু মিয়ার পরিবার সেই কামেল হুজুরের কাছে যান, গিয়ে সালাম দেন এবং হুজুরকে দিলু মিয়ার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ যেই ব্যাপারটা যতটুকু তারা জানতেন সেইটুকু বলেছেন। আর এই দিলু মিয়ার মা দিলু মিয়ার ঘটনা বলার সময় অনেক কান্না করছিল। তার ছেলের বউ, তার ছেলে মেয়েকে নিয়ে কতটা অসহায় জীবনযাপন করছে সব কিছু হুজুরকে বলেন। হুজুর সব ঘটনা শুনে, এবং তারা যে অনেক দূর থেকে এসেছেন এই বিষয়টি হুজুরকে খুব ব্যথিত করে। এত দূর থেকে আসছেন আপনারা, তো একটা জিনিস বলে রাখা ভালো, তারা হুজুরের সাথে সাক্ষাৎ করেছে দুপুরের জোহরের নামাজের পর। হুজুর সব কিছু শুনে একটা দিন সময় নেন এবং বলেন, আমি আপনাদের সাথে আগামীকাল সকালে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, আর আপনারা আমার মেহমান, আপনাদের থাকা খাওয়ার সকল বন্দোবস্ত আমি করে দিচ্ছি। তো ওনাদের থাকা খাওয়ার সকল বন্দোবস্ত হুজুর নিজ দায়িত্বে করে দেন। পরদিন সকালবেলা হুজুর লোক দিয়ে দিলু মিয়ার পরিবারকে ডেকে পাঠান, যেখানে তাদেরকে রাখা হয়েছিল সেখান থেকে ডেকে পাঠান তার কাছে। দিলু মিয়ার পরিবারের যারা গিয়েছিল সবাই সেখানে আসে। তখন হুজুর দিলু মিয়ার মাকে বলে, দিলু মিয়ার যে মেয়ে আছে তার বয়স কত? তখন দিলু মিয়ার মা বলে, দিলু মিয়ার 2 সন্তানের মধ্যে তার মেয়ে বড় সন্তান, তার বয়স 13 বছরের মতো হবে। তখন হুজুর বলেন, আপনার এই নাতনিকে খুব দ্রুত বিয়ে দিয়ে দেবেন, খুব অল্প সময়ের মধ্যে, আর পুরো গ্রামের মানুষকে দাওয়াত দিবেন, বিশেষ করে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে, আর যত দ্রুত সম্ভব এটা দিতে হবে। সম্ভব হলে এই সপ্তাহের পরের সপ্তাহে যে শুক্রবার আসে শুক্রবারটা বিয়ের দিন নির্ধারণ করেন, এবং এই সময়ের মধ্যেই আপনাদেরকে কোনো পাত্র খুঁজে বের করতে হবে। ওই সময় তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, 13 বছর বয়স কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে সেটা কিন্তু ঠিক বয়স ছিল। তো যাই হোক, তো যদি এটা করেন হুজুর বলে, তাহলে আপনার ছেলের জন্য ভালো হবে। এই কামেল হুজুর দিলু মিয়ার পরিবারের যারা হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের সাথে বসে 15 দিন পর যে শুক্রবার আসবে সেই শুক্রবারের মধ্যেই মেয়ের বিয়ের সব কিছু ঠিকঠাক করার কথা বলেন, এবং ওই শুক্রবার বিয়ের দিন ধার্য করতে বলেন। বলে রাখা ভালো, সেই সময়ে আমি তো আবারও বলছি যে খুব দ্রুত বিয়ে হয়ে যেত। তো যাই হোক, কিছু সময় পর এই হুজুর দিলু মিয়ার ভাই আর তার বন্ধুকে একটু বাইরে যেতে বলেন। তিনি দিলু মিয়ার মায়ের সাথে একটু একা কথা বলতে চান। তখন তারা দুজন বাইরে যান। তখন হুজুর একটা দোয়া পড়েন। দোয়া পড়ার পরে বলেন যে, এই মুহূর্তে আমার আশেপাশে কোনো জিনও নেই, কোনো বার্তাবাহক জিনও নেই যে কোনো তথ্য এখান থেকে ফ্ল্যাশ হবে। সুতরাং আপনাকে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আপনার ভেতরে রাখবেন, কাউকে জানতে দেবেন না, এবং এই কাজটা আপনাকেই করতে হবে। তখন হুজুর দিলু মিয়ার মাকে একটা ছোট কাচের বোতলের মধ্যে পানি দেন এবং তিনি বলে দেন, এই মেয়ের বিয়ের দিন, মানে দিলু মিয়ার মেয়ের বিয়ের দিন তোমার ছেলে আবার আসবে, এবং মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত ছেলে থাকবে। ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে এই ছেলে আবার পানির মধ্যে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যাবে। এই ছেলে যখন আসবে তখন খুব কৌশলে এই পানি তাকে খাওয়াতে হবে, আর এই পানি খাওয়ার সাথে সাথে ছেলে অজ্ঞান হয়ে যাবে, মানে দিলু মিয়া অজ্ঞান হয়ে যাবে। তারপর যখন জ্ঞান ফিরবে তখন ছেলে স্বাভাবিক হয়ে যাবে, কথা বলতে পারবে। ইনশাল্লাহ এর মধ্যেই আমরা আপনার বাসায় হাজির হব। এবং এই যে কথাটা, এই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে কিন্তু এই পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর এটাও বলে দেন সেই হুজুর যে আপনার ছেলে যে কথা বলতে পারছে না, বিষয়টা এরকম নয়, সাময়িক সময়ের জন্য আপনার ছেলের কথা বলার শক্তিটা নষ্ট করে দেওয়া হয়েছে। যদি এই পানিটা খাওয়ান তাহলে আপনার ছেলে আবার কথা বলতে পারবে এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো, তখন কাজ করাটা সুবিধা হবে। আর আবারও বলছি, কাউকে এই কথা শেয়ার করা যাবে না, বিশেষ করে পানির কথা।
আর পরবর্তীতে ওই হুজুর দিলু মিয়ার ভাই এবং বন্ধুকে ডেকে বলে, আপনাদের সাথে ওই মেয়ের বিয়ে সম্পর্কিত যে বিষয়গুলো বলেছি কাউকে এলাকায় গিয়ে এর মূল বিষয় বলবেন না। তো যাই হোক, তারা আবার রওনা দেন। কয়েকদিন সময় লাগে তাদের বাড়িতে আসতে। সবাই যখন জিজ্ঞেস করে দিলু মিয়ার বিষয়ে হুজুর কি বলেছে, যারা হুজুরের সাথে দেখা করতে গিয়েছেন সবাই একই কথা বলতে থাকে যে হুজুরের সাথে দেখা হয়নি, হুজুর ভারতে গেছে, হুজুরের পরিচিত যারা আছেন তারা 1 মাস পরে যেতে বলেছেন। এর বাইরে তারা আর কিছু বলে না গ্রামের মানুষকে। এদিকে হাতে সময় কম, ওই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজা শুরু করে। এক পর্যায়ে ওই গ্রামের একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ধার্য করা হয় সেই শুক্রবারে। এই শুক্রবার হুজুর বলে দিয়েছেন। শুরু হয় গ্রামে প্রতি পরিবার থেকে একজন করে দাওয়াত দেওয়ার কাজ। দেখতে দেখতে শুক্রবার চলে আসে। বাড়িতে বিশাল আয়োজন চলছে। ঠিক দুপুরবেলা নদীতে, তখন অনেকেই গোসল করছে জুম্মার আগে, ওই সময় নদীর মাঝখানে ঘূর্ণিপাক শুরু হয়। আর এই ঘূর্ণিপাকের ভেতর থেকে আবার হঠাৎ করে কিছু একটা ভেসে ওঠে এবং সাঁতার কাটতে কাটতে তীরে চলে আসে। তখন সবাই দেখে আরে এটা কেউ না, এই কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে যে দিলু মিয়া আবার যে হারিয়ে গিয়েছিল সে দিলু মিয়া আবার ফেরত এসেছে। আর দিলু মিয়ার ওই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে দ্রুত নদী থেকে উঠে পড়ে। তার দিকে হইচই শুরু হয়ে যায় যে দিলু মিয়া আসছে, দিলু মিয়া আসছে। আর যেহেতু দিলু মিয়ার বাড়ি তো নদীর পাশেই ছিল, দিলু মিয়া দ্রুতই তার বাড়িতে পৌঁছে যায়। গ্রামের মধ্যে খবর উঠে যায় দিলু মিয়া আবার ফেরত এসেছে। দিলু মিয়া কি করে, সোজা বাড়িতে গিয়ে সেই কুল গাছের নিচে হেলান দিয়ে বসে পড়ে। সেই একই পোশাক, একই রকমের চুলদাড়ি। প্রথমবার দিলু মিয়া যখন এসেছিল তখন কিন্তু সবাই কৌতূহল বশত দেখতে এসেছিল, কিন্তু এইবার দিলু মিয়ার কাছেও কেউ যাচ্ছে না, ভয়ে সবাই ভয়ে দূরে সরে যাচ্ছে। দিলু মিয়ার মা, ভাই, বউ, ছেলে মেয়ে সবাই দেখা করতে আসে। তারা অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু দিলু মিয়া কোনো কথারই উত্তর দিতে পারে না। ঠিক আগের মতোই নির্বিকার ভাবে তাকিয়ে আছে এবং চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এর মধ্যে মেয়ের বিয়ে হয়ে যায়, বরযাত্রী বউ নিয়ে চলে যায়। একই গ্রামের তো কাছাকাছি আর কি, যাদের দাওয়াত ছিল তারাও দাওয়াত খেয়ে চলে যায়। আসরের সময় দিলু মিয়ার মা দিলু মিয়ার কাছে আসে একটা গ্লাসে করে পানি সাথে নিয়ে। দিলু মিয়ার মা দিলু মিয়াকে বলে, বাবা আমি জানি আমরা তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবো না, আমিও আর হয়তো বেশি দিন বাঁচবো না, এরপর তোর সাথে বাপ আমার আর দেখা হয়তো জীবদ্দশায় নাও হতে পারে, তো আমার শেষ একটা ইচ্ছা, আমার হাতের 1 গ্লাস পানি তুই খা। এর আগেও তো আসছিলি, কিছুই খেলি না, মেয়ের বিয়ে হলো কিছুই খেলি না, অন্তত 1 গ্লাস পানি তো খেয়ে যা। এই কথা বলে দিলু মিয়ার মা পানির গ্লাসটা এগিয়ে দেয়। দিলু মিয়া কিছুক্ষণ চুপচাপ থেকে মায়ের হাত থেকে পানির গ্লাসটা নেয় এবং অল্প সময়ের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। মানে অল্প সময়ের মধ্যে, অজ্ঞানও না, সে ঘুমিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে গেছে এরকমটা আর কি। তো সবাই তখন তাকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে রেখে দেয়। এর কিছু সময় পরেই সে কামেল হুজুর চলে আসেন, আর সাথে আসেন 13 জন যুবক, যারা প্রত্যেকেই কোরআনে হাফেজ ছিলেন। তখন হুজুর দিলু মিয়া যে রুমের ভেতরে আছে সেই রুমের ভিতরে একা যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর হুজুর বের হন এবং বলেন যে দিলু মিয়াকে ঘরের বাইরে উঠোনে নিয়ে আসেন সবাই ধরাধরি করে। যাই হোক, দিলু মিয়াকে উঠোনে নিয়ে আসে সবাই। তখন হুজুর দিলু মিয়ার চারদিকে 4 কোণার একটা বৃত্ত আঁকে, মানে একটা বৃত্ত, সেই বৃত্তর আবার মানে একটা বর্গাকৃতির একটা চিহ্নের ভিতরে বৃত্ত, মানে সেটার আবার 4টা কোণা আছে। তো প্রতিটি বৃত্তে মানে প্রতিটি পাশে 4 কোণার 4 পাশে একজন করে কোরআনে হাফেজকে দাঁড় করিয়ে দেওয়া হয়। তো 4 জন তো 4 কোণায় দাঁড়িয়ে আছে, বাকি 9 জন কোরআনে হাফেজকে দিলু মিয়ার বাড়ির যেই পাশে নদী রয়েছে সেই নদীর বরাবর 9 জন হাফেজকে দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু হাফেজের মুখ ছিল দিলু মিয়ার বাড়ি বরাবর আর তাদের পেছন সাইড ছিল নদী বরাবর। আর সেই কামেল হুজুর, সেইখানকার স্থানীয় এক হুজুর যিনি ছিলেন, যিনি খবর দিয়েছেন, তাকেও ডেকে আনা হয়। সেই কামেল হুজুর ছিলেন দিলু মিয়ার মাথার কাছে দাঁড়িয়ে, আর স্থানীয় যে ইমাম সাহেব তিনি ছিলেন এই দিলু মিয়ার পায়ের কাছে দাঁড়িয়ে। এরপর কি হয়, ঠিক মাগরিবের আজান দেবে এর 5 মিনিট আগে নদীতে ঘূর্ণিপাক শুরু হয়ে যায়। নদীর পানি 8 থেকে 10 ফুট নাকি উপরে উঠে যায়, মনে হচ্ছে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। এর কিছুক্ষণ পর বিশাল ঝড় শুরু হয়, কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে দিলু মিয়ার বাড়ি কেন্দ্রিক, অন্য কোথাও না। ওই ঝড় বা বাতাস অন্য কোথাও নাই।
এরপর নদী থেকে অনেক জোরে শব্দ হতে থাকে, অনেকটা ব্যাঙ ডাকলে যেমন শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। এর মধ্যেই মসজিদ থেকে মাগরিবের আজান শুরু হয়ে যায়, আর আজান শুরু হওয়ার সাথে সাথে সবকিছু একদম নিস্তব্ধ হয়ে যায়, যেন একটু আগে কিছুই ঘটেনি। তখন হুজুর বলে, আলহামদুলিল্লাহ, আপাতত কোনো সমস্যা নেই, তবে আমাদের কাজ কিন্তু এখন অনেক বাকি রয়ে গেছে। আমরা মাগরিবের নামাজ পড়ে আপনাদের বাড়িতে আসব। দিলু মিয়ার মাকে বলেন, আপনার ছেলেকে আপনি গোসল করিয়ে রুমে নিয়ে যান। এই বলে হুজুর সহ তার টিম মসজিদে চলে আসেন। তারা মাগরিবের নামাজ পড়ে দিলু মিয়ার বাড়িতে যান। দিলু মিয়ার বাড়ির লোকজন তাদের রাতের আপ্যায়ন করেন। খাওয়া দাওয়া শেষে সবাই আবার মসজিদে ফেরত যান, সেখানে রাত্রি যাপন করেন এবং হুজুর বলে যান, দিলু মিয়ার যখন জ্ঞান ফিরবে সাথে সাথে যেন তাকে ডাকা হয়। আর দিলু মিয়ার বাড়ি থেকে মসজিদ কাছেই ছিল, 2-3 মিনিটের পায়ে হাঁটা পথ আর কি। তো হুজুর চলে যান 13 জন হাফেজ সহকারে। পরদিন ভোরবেলা দিলু মিয়ার ভাই এসে বলে দিলু মিয়ার জ্ঞান ফিরেছে। তখন হুজুর স্থানীয় ইমাম সাহেব তার 13 জন হাফেজকে নিয়ে দিলু মিয়ার বাড়িতে যান। গিয়ে দেখেন দিলু মিয়াকে ঘিরে সবাই বসে রয়েছে। তখন হুজুর সবাইকে রুম থেকে দূরে সরে যেতে বলেন। শুধু স্থানীয় ইমাম আর সেই কামেল হুজুর এবং 13 জন কোরআনে হাফেজকে ভিতরে রেখে রুম বন্ধ করে দেন এবং সবাইকে আশেপাশে আসতে নিষেধ করে দেন, মানে বাইরের লোকদেরকে। কামেল হুজুর দিলু মিয়াকে জিজ্ঞেস করে, দিলু, সেই রাতে তোমার সাথে কি হয়েছিল বলো তো? তুমি এতদিন কোথায় ছিলে? তখন দিলু মিয়া কথা বলতে শুরু করেন, তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা বলতে থাকেন। প্রিয় লিসেনার্স, তার সাথে আসলে কি ঘটেছিল এখন আপনারা জানতে পারবেন। লাবলু চাচার দাদা শ্বশুরের ভাষ্যমতে, যিনি পরবর্তীতে শুনেছিলেন, উনিও ওই ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। ওই হুজুর তো তাদেরকে বাইরে যেতে বলেছিলেন, পরবর্তীতে আর কি শুনেছেন আর কি। তো দিলু মিয়া হুজুরদেরকে বলেন, তার একটি ভুলের কারণে আজ তার এই পরিস্থিতি। সেদিন রাতে সেই গরু খুঁজতে খুঁজতে সে শ্মশান ঘাটের কাছে চলে আসে। সে দেখে তার গরু শ্মশান ঘাটের পাশে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটি কুয়া রয়েছে, কুয়া থেকে কাছাকাছি আর কি। আর 5-6টি কুকুর গরুর গলায় কামড় দিয়ে ধরে আছে। দিলু মিয়া এটা দেখে এতটা রাগান্বিত হয় যে দৌড়ে গিয়ে একটা কুকুরের পায়ে তার হাতে থাকা দা দিয়ে সজোরে কোপ বসিয়ে দেয়। আর যখনই একটা কুকুরের পায়ে কোপ দিয়েছে, সাথে সাথে কুকুরগুলো ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে এবং শ্মশান ঘাটের পাশে একটি কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে লাফিয়ে পড়তে থাকে। এই কুকুরগুলোর আওয়াজ ছিল অনেকটা ব্যাঙ ডাকলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন। এবং যেই কুকুরের পায়ে আঘাত করেছে সেই কুকুরটা কিন্তু কুয়ার মধ্যে লাফ দেয়নি, সে মুহূর্তের মধ্যে বিশাল এক দানবের রূপ ধারণ করে, যার চোখ ছিল একটা, পুরো শরীর ছিল লোমে ভর্তি এবং এই দানবের পা থেকে রক্ত বের হচ্ছে। এই দানব তার লোমশ হাত দিয়ে দিলু মিয়ার দিকে, মানে তার হাতটা এগিয়ে দেয়। তো দিলু মিয়াকে ধরতে চাইছে। এইটা দেখে দিলু মিয়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। দিলু মিয়ার ভাষ্য মতে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার চারপাশে মানুষের আকৃতিরই, চেহারাও মানুষের মতো অনেকগুলো এরকম মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এই মানুষগুলো স্বাভাবিক মানুষের থেকে অনেক লম্বা, এক একজন প্রায় 12-14 ফিট হবে, এতটা লম্বা। তো এদের সামনে একজন লোক চেয়ারে বসে আছে, খুব ভদ্র সুদর্শন একজন মানুষ এবং বয়স্কও বটে। তো একজন বলে ওঠে, সর্দার, এই মানুষটি একটি লোহার দা দিয়ে আমাদের স্বজাতির এক ভাইয়ের পায়ে আঘাত করেছে এবং সেই ভাই এখন আহত অবস্থায় এক পাহাড়ে চিকিৎসা নিচ্ছে। এখন সর্দার, আপনার কাছে এই ব্যক্তির শাস্তি দাবি করছি। আমরা চাইলে তাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আপনি আমাদের সর্দার, আপনি বলেছেন আপনার অনুমতি ছাড়া আমরা যেন কাউকে কোনো শাস্তি না দেই, এই জন্য আমরা আপনার কাছে নিয়ে এসেছি, এখন এর বিচার করেন। তখন দিলু মিয়া বুঝতে পারে সে আর মানুষের জগতে নাই, সে এখন জিনদের জগতে চলে আসছে। তখন সেই সর্দার দিলু মিয়াকে প্রশ্ন করে, তুমি কেন তাকে আঘাত করেছ? তখন দিলু মিয়া সব ঘটনা খুলে বলে। জিনের সর্দার সব শুনে আর এক জিনকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই মানুষটি যা বলছে এটা কি সত্যি? তখন সেই জিন বলে, হ্যাঁ, সে যা বলেছে তার 100% সত্যি। ঈদের রাত হওয়ার কারণে আমরা 6 জন মিলে ঘুরতে বের হই। এক পর্যায়ে গ্রামের পাশেই একটা গরু দেখতে পাই। আমরা 6 জন গরুর মধ্যে প্রবেশ করি এবং গরুকে নিয়ে আনন্দ করতে থাকি। গরু রূপেই আমরা নদীর মাছ খেতে থাকি, এই গাছ ওই গাছ ঘুরে বেড়াতে থাকি। যেহেতু চাঁদ রাত, আমাদের মনেও আনন্দ ছিল পরের দিন ঈদ। যখন বুঝি ফজরের আজান দিতে বেশি দেরি নেই, তখন আমরা
গরুর ভেতর থেকে বের হয়ে আসি এবং কুকুরের রূপ নিয়ে আমরা সবাই মিলে গরুর রক্ত খেতে থাকি। কে বেশি করে গরুর গলা থেকে রক্ত খাবে এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করতে থাকি। মূলত গরুর মালিক যেহেতু গরুকে আর খুঁজে পাইনি, সে চলে গিয়েছিল, আমরা ধারণা করেছিলাম যে সে আর আসবে না। এই কারণেই আমরা এই কাজটি করেছি এবং আমরা রক্ত খেতে এতটাই মগ্ন ছিলাম, এই লোক কখন যে এসেছে কেউ বুঝতেই পারিনি। আর সে এসে আচমকা কোনো ধরনের কোনো শব্দ না করে, সে যদি শব্দও করতো তাহলে আমরা হয়তো বা এখান থেকে সরে যাওয়ার সুযোগ পেতাম। সে কোনো ধরনের কোনো শব্দ না করে আমাদের এক ভাইকে আঘাত করে বসে। সব শুনে জিনের সর্দার বলে যে তোমরা কেন এই গরুটার দিকে নজর দিয়েছো সেটা আগে বলো। তখন ওই জিনেরা কোনো উত্তর দিতে পারে। ওখানে 5 জন জিন ছিল, মানে আরও জিন ছিল, কিন্তু যারা নালিশ করতেছিল 5 জন, এর ভিতরে একজন তো আহত অবস্থায় পাহাড়ে চিকিৎসা নিচ্ছে। তখন বলে যে তোমাদের কাজ কি এটা? তোমরা একটা গরিব মানুষের গরু সেটা সরিয়ে নিয়ে গেছো, তারপর সেই গরুটা নিয়ে খেলা করেছো। এমনি খেলা করতা, নিষেধ নাই, কিন্তু গরিব মানুষের গরুটা নিয়ে কেন এই কাজটা করলা? তোমরা এই গরুটা মেরে খেয়েছো, এই জন্য তোমাদের শাস্তি পেতে হবে। আর আমাদের স্বজাতির একজনকে সে গুরুতর আঘাত করছে, এই জন্য দিলু মিয়াকেও শাস্তি পেতে হবে। জিনের সর্দার যখন বলেছে ওই 5 জন জিনকে যে তোমাদেরকেও মানে শাস্তি পেতে হবে, ওই 5 জন জিন মানে এমন কান্নাকাটি শুরু করেছে এবং থর থর কম্প শুরু হয়ে তার শরীর কাঁপতেছে তাদের ভয়ে, যে না জানি সর্দার কি শাস্তি দেয়। মানে ওরা বলছে সর্দার আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করেন। সর্দার বলে না, আমি যদি তোমাদেরকে ক্ষমা করি তাহলে আবারও তোমরা এই কাজটা করবা, তোমাদের ক্ষমা নাই, আর এরও ক্ষমা নাই। যেহেতু সে না বুঝে করে ফেলছে, এই জন্য ওর শাস্তি যেরকম হবে তোমাদের শাস্তিও একই রকম হবে। আমি তোমাদেরকেও 10 বছরের সাজা দিলাম, এদেরকেও 10 বছরের সাজা দিলাম। এই দিলু মিয়া 10 বছর আমাদের জেল হাজতে থাকবে, যেহেতু সে নিজের ইচ্ছাই করেনি, এই জন্য শাস্তি কম দিলাম। আর তোমাদের শাস্তি হচ্ছে তোমরা 10 বছর আমাদের এই সমাজে আসতে পারবা না। তোমরা 10 বছর এই দিলু মিয়ার বাড়ির আশেপাশে থাকবা, কখনোই তোমরা কোনো ভয়ের সুরতে ওই পরিবারের সামনে হাজির হবা না। ওই পরিবারের খোঁজ খবর নিবা এবং ওই পরিবারে কি হয় না হয় পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো অন্য জিনদেরকে জানাবা, তারা এসে খবর দেবে। আর তোমাদেরও অপশন রয়েছে, যে সুযোগটা আমি দিলু মিয়াকে দেব তোমাদেরকেও দিব। আমি নিজেই দিলু মিয়ার সাথে কথা বলে সেই সুযোগটা দিতে চাই। তখন দিলু মিয়াকে জিনের সর্দার বলে যে তোমার বাড়িতে কে কে আছে? বলে যে আমার স্ত্রী আছে, এক কন্যা, একটা ছোট ছেলে আর বৃদ্ধ মা বাবা রয়েছে। আর এই শাস্তির কথা শুনে দিলু মিয়া তো কাঁদতে থাকে যে আমার মা বাবা মারাই যাবে, আমার সন্তানদের কি হবে? তখন জিনের সর্দার বলে যে শাস্তি তো তোমাকে আমি একা দেই নাই, আমার স্বজাতিকেও তো শাস্তি দিয়েছি। তুমি যদি 10 বছর তোমার পরিবার থেকে বাইরে থাকো, ওরাও 10 বছর তারা পরিবার থেকে বাইরে থাকবে, এটাই ওদের শাস্তি। আমি জিন হয়ে ইনসাফ করেছি, এখন বলো তোমার কিছু বলার আছে? বলে হ্যাঁ আমার বলার আছে, এই 10 বছরের মধ্যে আমাকে আমার পরিবারের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। তখন জিনের সর্দার বলে এটা তো সম্ভব নয়। যখন সে খুব কান্নাকাটি করে বলে আচ্ছা ঠিক আছে আমি সুযোগ দিব, এই 10 বছরের মধ্যে তোমার মেয়ের যখন বিয়ে হবে তখন তুমি যেতে পারবা। আর এই 10 বছরের মধ্যে তোমার পিতা মাতা বা পরিবারের কোনো আত্মীয় স্বজন, মানে তোমার ফ্যামিলির মধ্যে তোমার স্ত্রী, পিতা মাতা, সন্তান, এদের যদি মৃত্যু ঘটে তাহলে শুধু তুমি দেখতে যেতে পারবা। আর কিভাবে দেখতে যাবা সেই ব্যবস্থা আমি করে দিব। তখন এই ব্যাপারগুলো যখন বলে তখন ওই জিনদেরকেও বলে যে যেই বিষয়ে ওরা ওদের পরিবারের সাথে দেখা করতে পারবে, দিলু মিয়া তার পরিবারের সাথে দেখা করতে পারবে, একই রকম ব্যাপার যদি ওই 6 জন জিনের সাথেও ঘটে তাহলে তারা তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে এবং তারা তাদের সমাজে ঢুকতে পারবে। না হওয়া পর্যন্ত ওই দিলু মিয়ার বাড়ির আশেপাশে তাদেরকে থাকতে হবে, এটাই তাদের শাস্তি। ওই জিনেরাও কান্নাকাটি শুরু করে যে সর্দার এরকম শাস্তি আমাদেরকে দিয়েন না, আমাদের অন্যায় হয়েছে। তখন বলে যেহেতু আমার কাছে বিচার চলে আসছে, এটা আমাকে করতেই হবে। তো জিনের সর্দার এই শাস্তিটা দিলু মিয়াকে দেন। দিলু মিয়াকে
কয়েকজন লোক এসে ধরে নিয়ে যায়, একটা রুমের মধ্যে নিয়ে যায়। শুরুতে ওই রুমটা অন্ধকার, পরবর্তীতে আলোকিত হয়। ওই রুমের পাশে আর একজনকে নাকি দিলু মিয়া দেখেছে, আর একজন মানুষকে। তো দিলু মিয়া তাকে বাংলাদেশি, মানে তার যে ভাষা, তাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন। সে লোকটা তো আসলে ভাষা বোঝে না, সে শুধু বলছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। তার মানে হচ্ছে আর একটা লোককে জিনেরা ধরে নিয়েছে বা ধরে এনেছে ওই কারাগারে, তার বাড়ি ছিল ইন্দোনেশিয়াতে। তার সাথে কি ঘটনা ঘটেছে বা তার পরিবারের সাথে কি ঘটনা ঘটেছে এইটা আর কখনোই জানা যায়নি। তো যাই হোক, যে ঘটনা যেটা ঘটে সেটা হলো যে দিলু মিয়া তো এই বিষয়গুলো ডিটেলস মানে তাকে বলে। এখন কথা হলো যে তার বাবা যখন মারা যায় তখন দিলু মিয়ার কাছে এসে একজন মানুষ খবর দেয়, মানে মানুষ বলতে মানুষের সুরতে খবর দেয়, তোমার বাবা মারা গেছে, সর্দারের নির্দেশ, তুমি প্রস্তুত হও, তোমাকে যেতে হবে। আর মনে রেখো তোমার সময় কিন্তু মাগরিবের আগ পর্যন্ত, এর মধ্যে ঠিক যেভাবে তুমি যাবা সেভাবেই চলে আসবা। তারপরে একটা গ্লাসে কিছু একটা রস আর কি, এটা খেতে দেয়া হয়। এটা খাওয়ার সাথে সাথে দিলু মিয়ার কথা বলতে পারে না। তখন দিলু মিয়াকে নিয়ে একটা বিশাল আকৃতির প্রায় 15-20 ফুট লম্বা একটি গজার মাছের পিঠে বসিয়ে দেওয়া হয়। গজার মাছের পিঠে বসার সাথে সাথে মনে হচ্ছে গজার মাছের পিঠের সাথে তার হাত পা বডি লেগে গেছে। এরপর গজার মাছ চলতে শুরু করে। মাত্র অল্প 1 মিনিট এর মধ্যেই হঠাৎ করে দিলু মিয়া বলে যে তখন আমি হঠাৎ করে মনে হলো যে আমি নদীর উপরে ভেসে উঠেছি। তারপর আমি সাঁতরে চলে আসি এবং এসে আমি আমার বাবার লাশ দেখি এবং ওদের সাথে প্রতিশ্রুত সময় আমাকে চলে যেতে হবে বলে আমি আবার চলে যাই। আর আমি এমন জায়গায় ছিলাম যেখানে ঠিক পৃথিবীর মতোই সূর্য ওঠে, সূর্য অস্তমিত হয়, 3 বেলা আমাকে খাবার দিত, আজানের শব্দ আমি শুনতাম। কিন্তু কোথায় ছিলাম এটা আমি জানি না, তবে আমি জিনেদের জগতে ছিলাম এটা আমি জানি। তো যাই হোক, তখন হুজুর বলে যে তোমার মেয়ের বিয়ের সময় তুমি তো আসতে পারবা, এই জন্য আমি বলেছিলাম যে কত দ্রুত তোমাকে আবার বাড়ির দিকে নিয়ে আসা যায়। তখন হুজুর বলেন যে ওই হুজুরের অনুগত খুব পরহেজগার একটি জিন রয়েছে, সে ছিল চাভুস বা মুখবির বা সংবাদ সংগ্রাহক জিন। সংবাদ সংগ্রহে তার দক্ষতা অন্য জিনদের থেকে অনেক বেশি। যখন হুজুর এই সম্পর্কে জানার জন্য সেই জিনকে দায়িত্ব দেয় তখন সেই জিন প্রথমে ঘুরে এসে বলে যে হুজুর এই বিষয়ে আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি, কারণ এটা এমন একটা জায়গায় যেই জায়গায় জিনেদের প্রবেশের অনুমতি নেই, শুধু নির্দিষ্ট কিছু জিনেরাই বা অনুমোদিত কিছু জিনেরাই সেখানে প্রবেশ করতে পারে। তখন হুজুর ভালো করে রিকোয়েস্ট করেন যে তোমাকে তো আমি খুব ভালোবাসি, বিশ্বাস করি, তুমি আরেকটু চেষ্টা করে দেখো কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। তখন ওই জিনটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে আচ্ছা ঠিক আছে, আমি যাই, আবার দেখি আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারি কিনা। অনেকক্ষণ পরে এসে ওই জিন হুজুরের কাছে বলে যে আমার এক বন্ধু ওই জায়গার আশেপাশে থাকে, তার কাছে আমি দিলু মিয়া সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন সে বলে যে দিলু মিয়াকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে, সে শুধু হাতে গোনা কয়েকবার বাড়িতে যেতে পারবে, তার পরিবারের এই ঘটনা যদি ঘটে তাহলে শুধু যেতে পারবে, তার মেয়ের বিয়ে এবং পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সে যেতে পারবে। এবং অন্য যে জিনেরা, যে 6 জন জিন, একজন তো আহত ছিল, পরে তাকেও ধরে নিয়ে তার বাড়ির কাছে রেখে আসা হয়েছে। এই 6 জন জিনের শাস্তি হচ্ছে এই 10 বছর দিলু মিয়ার শাস্তি শেষ হবে, এই 6 জন জিনের শাস্তিও শেষ হবে। তো এই তথ্যটা শুধু জেনে আসে, কিন্তু এতটুকু তথ্যের বাইরে কোনো জিনের ক্ষমতা নাই এই বিষয়ে উপকার করা, শুধু এতটুকু তথ্যই আনতে পেরেছিল। কিন্তু কোথায় রাখা হয়েছে, কোন জেলখানায় রাখা হয়েছে এই বিষয়েও ওই জিনটি কোনো তথ্য দিতে পারেনি। তো তার বন্ধু জিনের কাছ থেকে এই তথ্য নিয়ে এসে হুজুরকে জানায়। তখন হুজুর এই কারণেই বলেছিল যে মেয়ের বিয়ের দিন তো তাহলে দিলু মিয়া আসবে, আর দিলু মিয়া আসলেই তাকে খুব কৌশলে আটকে ফেলতে হবে এবং তারপরে এই সমস্যার সমাধান করতে হবে। তো যাই হোক, এভাবে প্রাথমিক একটা সমস্যার সমাধান হয়, কিন্তু ফাইনাল সমস্যার সমাধান কিন্তু হয়নি, কারণ দিলু মিয়ার শাস্তি কিন্তু শেষ হয়নি।
কেবল 2.5 বছর 20 দিনের মতো শাস্তি অতিক্রান্ত হয়েছে। 2.5 বছরের মাথায় তো তার বাবা মারা গেলে সে আসে, আবার এই যে 2 সপ্তাহ পর তার মেয়ের বিয়েতে আসে, এই তো সময়, এখনও কিন্তু তার শাস্তি আরও অনেক বাকি রয়ে গেছে। তো যাই হোক, এটাও বলা ছিল দিলু মিয়া যদি বাড়িতে গিয়ে কোনো কারণে না ফেরত আসে তাহলে তাকে তো ধরে নিয়ে আসা হবে এবং আমৃত্যু জিনেদের কারাগারে তাকে থাকতে হবে। এখানে দিলু মিয়া কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, এখন যেটা হয়, হুজুর বলেন যে আজকে মাগরিবের আজানের আগ মুহূর্তে আমরা শ্মশানের সেই জায়গায় যাব এবং কুয়ার কাছে যাব। স্থানীয় সেই মসজিদের ইমাম সাহেব, দিলু মিয়া, তার মা এবং সেই কামেল হুজুর এবং সাথে থাকা 13 জন কোরআনে হাফেজকে নিয়ে সেই কুয়ার কাছে যান সেই হুজুর। ছোট্ট একটা সূচ বের করেন, তার 13 জন শিষ্যের আঙ্গুল থেকে 1 ফোঁটা করে রক্ত নেন এবং দিলু মিয়ার আঙ্গুল থেকেও 1 ফোঁটা রক্ত নেন এবং এই রক্তগুলো একটা শিশিতে ভরেন এবং তার সাথে ওনার কাছে থাকা আরেকটা বোতলে কিছু পানি ছিল, সেই পানির সাথে ওই রক্ত মেশান। ওই রক্ত এবং ওই পানি মিশ্রিত, মানে ওই ইয়েটা আর কি, কুয়ার মধ্যে ফেলে দেন এবং কুয়ার মধ্যে ফেলার আগে ওই কুয়ার চতুর্দিকে একটা বন্ধনী দিয়েছিলেন, একটা দাগ দিয়েছিলেন। তো যাই হোক, কুয়ার মধ্যে ফেলার অল্প কিছুক্ষণের মধ্যেই, তখনও কিন্তু সন্ধ্যা একদম লাগেনি, অন্ধকার হয়নি, 4 থেকে 5 ফুট লম্বা একটা সাপ কুয়ার উপরে উঠে আসে। এটা দেখে ওই কামেল হুজুর, মানে একটা সাপ না, কয়েকটা সাপ আর কি, তো সাপগুলোর উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, তোমাদের সর্দারের সাথে কথা বলতে চাই, তাকে গিয়ে আমার সালাম জানাও। এই কথা শোনার পর ওই সাপগুলো একদম স্বাভাবিকভাবেই আবার কুয়ার মধ্যে থেকে যেভাবে এসেছিল আবার সেভাবেই চলে যায়। এর ঠিক 2 থেকে 3 মিনিট পর বিশাল আকৃতির একটা সাপ কুয়ার ভেতর থেকে উপরে উঠে আসে। এই সাপটি ফনা তুলে রেখেছিল এবং কুয়া থেকে প্রায় 20 হাত উপর পর্যন্ত ওই ফনা এবং তার বডিটা ছিল আর কি, এমনভাবে ছিল। এটা দেখে হুজুর তাকে খুব সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দেন এবং বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার স্বাভাবিক চেহারায় আসেন, এই চেহারায় আমি আপনার সাথে কথা বলতে পারছি না এবং আশেপাশের লোকজন ভয় পাচ্ছে। তখন ওই সাপটি আবার ঠিক যেভাবে এসেছিল কুয়ার মধ্যে চলে যায়। এর অল্প সময়ের মধ্যেই কুয়ার ভিতর থেকে একজন বৃদ্ধ, খুব সুন্দর চেহারা একজন বৃদ্ধ, সে উঠে আসে এবং তখন ওই বৃদ্ধ সালামের উত্তর নেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তখন কামেল হুজুর জিনের সর্দারকে বলেন, আপনি কেন অন্যায়ভাবে এই ছেলেটিকে শাস্তি দিয়েছেন? আপনি এই ছেলেটার এই শাস্তি থেকে মুক্তি দেন, আপনি সেটা পারবেন। তখন জিনের সর্দার বলেন, আমি এই ছেলেটিকে এভাবে মুক্তি দিতে পারি না, আমি তাকে অন্যায়ভাবে তো শাস্তি দেইনি, আমি অন্যায়ভাবে তখন শাস্তি দিয়েছি বলে আপনি বলতে পারেন যে আমি অন্যায় করেছি। যদি আমি শুধু তাকে শাস্তি দিতাম, আমি তো আমার স্বজাতির 6 জনকেও শাস্তি দিয়েছি যারা দিলু মিয়ার সাথে অন্যায় করেছে। তো আপনি কিভাবে আমাকে বললেন যে আমি অন্যায় করেছি দিলু মিয়ার সাথে? তখন কামেল হুজুর বললেন যে আমি মানছি আপনি আপনার জায়গা থেকে ন্যায় বিচার করেছেন, কিন্তু এটাও তো বুঝতে হবে যে এই ছেলেটি তো জানতো না, ও তো মানুষ, ও কি জিনদের এইসব বিষয় জানে? কুকুর রূপে যারা গরুকে আক্রমণ করেছে তারা তো জিন ছিল, ওরা তো সে জানতো না। আর দেখেন ওর চিন্তায় তার বাবা মারা গেছে, তার মাকে দেখেন এখানে এসেছে, ও তো বৃদ্ধা একজন মানুষ। তখন বৃদ্ধার মা এবং দিলু মিয়া দুজনেই কান্নাকাটি করতে থাকে। একটা পর্যায়ে জিনের সর্দার কামেল হুজুরের দিকে তাকিয়ে থাকেন, অনেকক্ষণ চুপ করে থাকেন এবং তিনি দেখতে পান যে ওই সময় ওই যে 6টা জিন, সেই জিনও সেখানে এসেছে। এরাও কান্নাকাটি করছে, কারণ ওরাও তো পরিবারের কাছে যেতে পারছে না, ওরাও কান্নাকাটি করছে। এখন স্বজাতি 6 জনের কান্না, মানুষের কান্না, এগুলো দেখে জিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি দিলু মিয়াকেও শাস্তি থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম এবং আমার যেই স্বজাতির 6 জন, ওদেরকেও শাস্তি থেকে মওকুফ করে দিলাম, ওরা ওদের পরিবারের কাছে যেতে পারবে। এবং জিনের সর্দার এটাও বলেন যে দেখেন, আপনি ইনসাফের কথা যখন বললেন, একটা কথা বলি, আমি যদি দিলু মিয়া এই যে দা দিয়ে কোপ দিয়েছে, আমি যদি এই বিচারটা না করতাম তাহলে কি হতো জানেন? তাহলে আমার স্বজাতির মধ্যে থাকা কিছু দুষ্টু প্রকৃতির জিনেরা এই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে দিলু মিয়ার পরিবারকে শেষ করে দিত।
তো 10 বছর শাস্তির পর দিলু মিয়া এমনিতে পরিবারের কাছে আসতো, স্বাভাবিকভাবে জীবনযাপন করত। ওর পরিবারও ধ্বংস হতো না, দিলু মিয়াও বেঁচে থাকতো। তো এই কারণেই আমি মূলত শাস্তিটা দিয়েছিলাম, এবং একই সাথে ওই 6 জন জিনকে শাস্তি দিয়েছিলাম ভবিষ্যতে এই কাজটি যেন তারা না করে, কারণ তারা পিশাচ শ্রেণীর কোনো জিন না, তারা এভাবে কোনো মানুষের সম্পদ নষ্ট করতে পারে না, এটা তাদের কাজ না। এই কারণেই আমি এই শাস্তিটা তাদেরকে দিয়েছি, যাতে করে ওরাও পরবর্তীতে নিজেদেরকে সংশোধন করে এবং ওদেরকে দেখে আমার সম্প্রদায়ের যারা যারা আছে, আমার রাজ্যের যে জিনেরা আছে তারাও যেন সতর্ক হয়। তখন হুজুর জিনের এই ইনসাফের বিচারে ওই জিন সর্দারকে উপর খুশি হন, জিনের সর্দারের জন্য দোয়া করেন, এবং জিনের সর্দারও সকলের জন্য দোয়া করেন এবং বলেন যে আপনি এই কুয়ার চারদিক থেকে যে বন্ধনী দিয়ে রেখেছেন এই বন্ধনীটা তুলে নেন, কারণ আমার সম্প্রদায়ের লোকেরা ওর এটার মধ্যে ঢুকতে পারছে না। তখন হুজুর সেই 13 জন হাফেজকে নির্দেশনা দেন যে দ্রুত এই কুয়ার চারদিক থেকে এই বন্ধনীটা মুছে দাও। তখন তারা ওই বন্ধনীটা মুছে দেয়। তখন উভয়ই সালাম বিনিময় করে ওই জায়গা থেকে বিদায় নেন, এবং ওই হুজুর, ওই 6 জন জিন তারাও ওই কুয়ার মধ্যে চলে যায়। এভাবে দিলু মিয়ার এই সমস্যার সমাধান হয়।